রাজা ও রানীর মান অভিমান। অনেকদিন আগের কথা, বাংলার দক্ষিণ প্রান্তে ছিল এক সমৃদ্ধ রাজ্য চন্দ্রদ্বীপ। নদী, বন আর সোনালী ধানের ক্ষেত ঘিরে গড়ে উঠেছিল রাজ্যটি। রাজা বিজিত চন্দ্র ছিলেন এক প্রজাপ্রেমী, ন্যায়পরায়ণ ও সদালাপী শাসক। প্রজারা তাকে বিজয় রাজা বলেই ডাকত। তার স্ত্রী রানী পদ্মাবতী ছিলেন সৌন্দর্যে ও মেধায় অতুলনীয়া। সঙ্গীত, সাহিত্য, এমনকি রাজনীতির কূটচালেও তার দক্ষতা কম ছিল না। রাজা ও রানীর দাম্পত্য শুরু হয়েছিল প্রেম দিয়ে, কিন্তু কালের স্রোতে তাদের মধ্যে জমেছিল অভিমান, এক অদৃশ্য দূরত্ব। অধ্যায় ১, মানের শুরু। একদিন রাজপ্রাসাদের সভাকক্ষে সকালবেলার বৈঠক বসেছে। রাজা সিংহাসনে বসে মন্ত্রীদের সঙ্গে রাজ্যের উত্তর সীমান্তের সমস্যা নিয়ে আলোচনা করছিলেন। মন্ত্রী জগদীশ সেন বললেন, মহারাজ, সীমান্তের সেনাপতি বলছেন পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের সৈন্যরা মাঝে মাঝে আমাদের গ্রামের ধান কেটে নিয়ে যাচ্ছে। প্রতিরোধ করলে সংঘর্ষ হয়। রাজা গম্ভীর মুখে বললেন, সেনাপতিকে বলো প্রজাদের যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু যুদ্ধ চাই না, আগে কূটনীতির পথেই সমাধান চাই। ঠিক তখনই সভার এক কোণ দিয়ে প্রবেশ করলেন রানী পদ্মাবতী। সভাসদরা মাথা নত করল। রাজা খানিক বিরক্ত মুখে তাকালেন, কারণ সভার সময় রানীর প্রবেশ তার পছন্দ নয়। রানী মৃদু হেসে বললেন, মহারাজ, আপনি যুদ্ধ না চাইলেও যদি প্রজারা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটিও এক প্রকার অন্যায় শাসন নয় কি? রাজা হেসে উত্তর দিলেন না, শুধু বললেন, পদ্মাবতী, রাজনীতি কেবল হৃদয় দিয়ে চলে না, মাঝে মাঝে ঠান্ডা মাথাও দরকার। রানী কিছু না বলে ফিরে গেলেন, কিন্তু সেই নিঃশব্দে ফিরে যাওয়ার মধ্যে জমে গেল এক রাশ অভিমান। অধ্যায় ২, মানের ছায়া। সেই দিন থেকে রানী আর রাজসভায় যান না। সন্ধ্যায় প্রাসাদে সঙ্গীতের আসর বসত, যেখানে রাজা নিজে সেতার বাজাতেন, রানী গান ধরতেন। এখন সে আসরও বন্ধ। রাজা বুঝতে পারলেন কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু তার রাজকীয় অহংকার তাকে থামিয়ে দিল। আমি কেন আগে এগোব? রাজপণ্ডিত গৌরাঙ্গাচার্য একদিন বললেন, মহারাজ, সংসার যেমন রাজ্য শাসনের মতোই এক শিল্প। মান দিলে মান ভাঙাতেও রাজা হতে হয় রাজা। রাজা হাসলেন, কিন্তু মনের মধ্যে কিছু নরম হয়ে এলো। তবুও তিনি রানীর সঙ্গে কথা বললেন না। অধ্যায় ৩, রাজ জ্যোতিষীর ভবিষ্যৎবাণী। এক রাতে রাজা প্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলেন। তারা ভরা আকাশে হালকা বাতাস। ঠিক তখন রাজ জ্যোতিষী ভবদেব এলেন। তিনি ধীরে বললেন, মহারাজ, আমি এক অদ্ভুত সংযোগ দেখছি। আগামী পূর্ণিমায় যদি রাজা ও রানী একত্রে চন্দ্রদর্শন না করেন, তবে রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। রাজা প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু প্রজাদের দুঃখের আশঙ্কা তাকে কাঁপিয়ে তুলল। তিনি ভাবলেন, হয়তো এটিই এক সুযোগ রানীর সঙ্গে অভিমান ভাঙার। অধ্যায় ৪, সভাকবির কৌশল। রাজসভায় ছিলেন এক বুদ্ধিদীপ্ত সভাকবি, রঘুপতি দাস। তিনি রাজাকে বললেন, মহারাজ, সরাসরি কথা বললে হয়তো রানী রুষ্ট হবেন, তবে কবিতা দিয়ে হৃদয় নরম করা যায়। আমি আপনার হয়ে এক কবিতা রচনা করি। রাজা অনুমতি দিলেন। সেই রাতে রঘুপতি একটি গান লিখলেন। চাঁদের আলোয় তোমার ছায়া আমার হৃদয় জেগে রয়। রাগে তুমি দূরে থাকো, অথচ তোমার স্মৃতি ছুঁয়ে যায়। পরদিন রাজপ্রাসাদের বাগানে রানীর সখীরা সেই গান গেয়ে উঠল। পদ্মাবতী শুনলেন, বুঝলেন এ গানে লুকিয়ে আছে রাজার মনের কথা, কিন্তু অভিমান এখনও পুরো গলে না। অধ্যায় ৫, সেনাপতির চিঠি। এদিকে সীমান্তে সেনাপতি ধীরেশ বর্মন বার্তা পাঠালেন, রাজা, মণিপুরের সৈন্যরা আবার আক্রমণ করেছে। রাজ আদেশ না পেলে প্রতিরোধ করা অসম্ভব। রাজা দ্বিধায় পড়লেন। যুদ্ধ মানে রক্তপাত, অথচ নিষ্ক্রিয় থাকলে প্রজারা ক্ষতিগ্রস্ত। রানীর পরামর্শ এখন কত দরকার, কিন্তু মানের দেওয়াল তাদের আলাদা করেছে। অবশেষে রাজা রানীকে বার্তা পাঠালেন, রাজ্য বিপদে, তোমার পরামর্শ চাই। রানী বার্তাটি পড়লেন, মৃদু হাসলেন, কিন্তু ইচ্ছে করেও সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। তার মন বলল, দেখি তিনি নিজে এসে বলেন কিনা। অধ্যায় ৬, পূর্ণিমার রাত। দিন গড়িয়ে এলো পূর্ণিমা। রাজ জ্যোতিষী ভবদেব উদ্বিগ্ন। রাজা একা প্রাসাদের ছাদে উঠে চাঁদ দেখতে লাগলেন। নিচে রাজ্যের নদী ঝলমল করছে। ঠিক তখন নরম পায়ের শব্দ।
রাজা ঘুরে দেখলেন রানী পদ্মাবতী আসছেন, হাতে প্রদীপ, মুখে মৃদু হাসি। তিনি বললেন, চাঁদ একা সুন্দর নয় মহারাজ, তার সৌন্দর্য ছুঁয়ে যায় কেবল তখনই যখন কেউ তার আলো ভাগ করে নিতে চায়। রাজা এগিয়ে এলেন, বললেন, আমি তোমার কাছে হার মানলাম পদ্মাবতী। রাজনীতি, যুদ্ধ, অহংকার এসবের চেয়ে বড় তোমার স্নেহ। রানী নরম গলায় বললেন, আর আমি বুঝেছি রাজা মানে শুধু শাসক নয়, তিনি এক হৃদয়ও, মাঝে মাঝে তাতে অভিমানও দরকার, যাতে ভালোবাসা টিকে থাকে। চাঁদের আলোয় দুজনের চোখে এক রাশ জলের ঝিলিক। অধ্যায় ৭, নতুন ভোর। পরদিন রাজসভা বসল, রাজা ও রানী পাশাপাশি। সেনাপতিকে নির্দেশ দেওয়া হল যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে মণিপুরের সঙ্গে শান্তি স্থাপন করতে। রানী নিজেই কূটনীতির পরিকল্পনা করলেন। মন্ত্রী জগদীশ অবাক হয়ে বললেন, রাজা ও রানী একত্রে কাজ করলে রাজ্য সত্যিই পূর্ণ হয়ে ওঠে। সভাকবি রঘুপতি আবার গান ধরলেন, মানের পর যে মিলন আসে সে সুখ সোনার চেয়ে ভারী। চাঁদের আলোয় দেখা যায় যে প্রেম, তা রাজার নয়, রাজ্যেরও তরি। রাজা হেসে রানীর দিকে তাকালেন। পদ্মাবতী মৃদু চোখ নামিয়ে ফেললেন। রাজপ্রাসাদে আবার বাজল সেতার, গাওয়া হল পদ্মাবতীর কণ্ঠে পুরনো সুর, তুমি আমি দূরে নয়, কেবল একটু অভিমান। এভাবে অভিমান থেকে জন্ম নিল এক নতুন ভালোবাসা, যা রাজ্যকেও আশীর্বাদ দিল। সেই বছর চন্দ্রদ্বীপে ফলন হল দ্বিগুণ। প্রজারা গাইল, যে রাজার হৃদয়ে রানীর মান আছে সে রাজ্যে অভাব থাকে না। উপসংহার। সময় বয়ে যায়, আজ সেই রাজপ্রাসাদ নেই, শুধু ধ্বংসাবশেষের মাঝে মাঝে পূর্ণিমার রাতে লোকেরা বলে, চাঁদের আলোয় নাকি আজও দেখা যায় এক রাজা আর এক রানী পরস্পরের চোখে তাকিয়ে হাসছেন।